এই মেজুকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি ওর কচি কচি কি বলা হয়, ওই যে 17টা বোতল আনছে না, সেইগুলো খুলে দেখতে চাই। মদ খাও, মদ। তোমরা আর কি দেখবা? কি এই গরিব মেজুকে কে ছেড়ে দিয়েছে তোমরা? সুন্দরী কচি কচি তেরোরি দেখলে তোমরা ছেড়ে দাও। আর এক পোটলা গান দাঁড়িয়া গরিব ছোট লোকরা যখন ধরা খায় জেলে ঢুকিয়ে দাও। জানতে চাই পেছনে কে? বিয়ে হয়ে গেছে কিন্তু। আশ্চর্য বিষয় ভাই। হ্যাঁ, সব ট্যানেল। ভাবা যায় যে 14 বোতল অবৈধ মদসহ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হিট অ্যান্ড ফিট নায়িকা যিনি মেহজাবিন, কি ভদ্র! আরে ভদ্র ভদ্র সে আদায়া। এক চামচ দই খাই, ডান হাতে খাচ্ছি, বিসমিল্লাহ। দইটা খারাপ না, ভালো। তো আমরা দই খাই, তারা মদ খায়। মজার বিষয় হচ্ছে, বিমানবন্দরে আটক হবার পর মেহজাবিন রহস্যজনকভাবে মুক্তি পেয়েছে। কি দিয়েছে? কি এই খেলাটা কোথায় সেই লেভেলে হচ্ছে। বিদেশ থেকে অবৈধভাবে আপনার আনার সময় 14 বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। শুধু মেহজাবিনই নন, এ সময় তার সঙ্গে ছিলেন তার স্বামী, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাশগুপ্ত। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর থেকে নির্দ্বিধায় বেরিয়ে যায় তারা। আর বিষয়টি গোপন রাখে কাস্টমস কর্তৃপক্ষ। কি এই কাস্টমসে কে? মেহজাবিনের ফ্যান ফলোয়ার নাকি? ভাই বেরি হইলে একটা সুবিধা আছে। ভাইয়া ভাইয়া বললা টল্লা আসলে কিন্তু বের হয়ে গেছে। আপনি দেখেন কি বলবেন। এই হচ্ছে আমাদের পরিবর্তিত বাংলাদেশের দৃশ্যপট। গত আগস্টে ঘটনা কিন্তু অনেক আগের, দেখেন এতদিন পরে বের হয়েছে। গত আগস্টে ডক্টর ইউনূস সরকারের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে। 17ই আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর তাদের সঙ্গে এই ঘটনা ঘটে। মামলা না করে রহস্যজনকভাবে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আবার মেহজাবিন থেকে কোন রকম মুচলেকাও রাখে নাই, কারণ কচি কচি নায়িকা, সুন্দরী তরুণী, ভাইয়া একটু খেতেই হয়, ওই আর কি, বুঝছেন নি? আচ্ছা, বলা হচ্ছে তথ্য অনুযায়ী BS218 এর একটি ফ্লাইটে ওই দিন ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছিলেন মেহজাবিন, আদনান আল রাজীব এবং শঙ্খ দাশগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে 14 বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। বিমানবন্দরে অ্যালকোহল বহন আইনত দণ্ডনীয় অপরাধ। যদি আপনি বিদেশের নাগরিক হন, আপনি 700 ml ক্যারি করতে পারবেন, এটা একটা আইন আছে। তো মেহজাবিনের তো আর ওই নাগরিকত্ব নাই। এখন বিমানবন্দর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা, আমি 700 ml যেটা বলছি 1 লিটার আনতে পারেন, কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এটা অ্যালাউড না। তো উচ্চতর কর্মকর্তারা বলছে যে 2018 কাস্টমস আইন 2023 অনুযায়ী অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন এবং আমদানি নিষিদ্ধ। তো এখন কে বা কারা করছে এই মুহূর্তে আমরা যদি দেখি, আটককারী কর্মকর্তা হিসেবে নোটে স্বাক্ষর করেছিলেন ডে শিফটের এয়ারপোর্ট রেভিনিউ অফিসার মোহাম্মদ মোতাকাব্বার আলী। নোটের রসিদ নং DCHDE 2025081520। এখন তিনি বর্তমানে সিলেটে আছেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে কোনো বেআইনি ঘটনায় আটক করার পর কাস্টমসের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে ব্যবস্থা নেওয়া হয়। তিনিও তা করছেন। এরপরে আসলে কি হয়েছে তিনি জানেন না। মাঝে মাঝে ভাবি যে আসলে কি সব কথা বলবো নাকি বলবো না। আসলে আমরা যারা কথা বলি, যখন উচিত কথা বলি, আর এটা যখন দলের বিপরীতে যায়, ভাবমূর্তির দিকে যায়, তখন অনেকে আছেন আমাদের উপর গোস্বা হন, ক্ষিপ্ত হন। যেমনটা ঠিক আওয়ামী লীগের 9 বছরে অনেক ধরনের আইনি ঝামেলা মোকাবেলা করতে হয়েছে আমাকে, যে তখন বিভিন্ন রকম অপকর্ম, দুষ্কৃতি বা ধরেন অন্যায় অনিয়ম নিয়ে কথা বলতাম। এটি বুঝাইতাম যে পরিণতি একসময় খুব খারাপ হবে। তো আজকে তা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে বলে যে ভাই আপনারা বুঝাইছেন। তো আজকে আমি মনে করি মাত্র 5 থেকে 7 দিন হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে। তো ক্ষমতায় আসার পর একদিকে জনাব তারেক রহমান যেমন সারা বাংলাদেশকে গোছানোর চেষ্টা করছেন, বিএনপির ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন, ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য কাজ করে যাচ্ছেন, ফ্যামিলি কার্ড রমজানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, অসংখ্য ভালো কাজ হচ্ছে। এর ফাঁকে ফাঁকে বিপরীতে বেশ কিছু ছোটখাটো ঘটনা ঘটছে,
এমনকি স্পেশাল এমন কিছু মানুষের সাথে, যে মানুষগুলোর সাথে ঘটনা ঘটলে মুহূর্তেই ঘটনা ভাইরাল হয়ে যায়। আমার মনে হয় যে বিএনপির নেতাকর্মীদের একটু ধৈর্য ধরে দল পরিচালনা করা উচিত। জোশে এসে হোশ হারাবেন না। এটা বাংলাদেশ, যে কোনো সময় এখানে যে কোনো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আর ক্ষমতায় থাকতে হলে আপনাকে নমনীয় হতে হবে, বিনয়ী হতে হবে। গায়ের জোর বা বিভিন্ন অ্যাক্টিভিটিস যেটা আপনি অন্য ভিন্ন মতকে, দলকে আপনি দমন করতে চাইবেন, এটা আপনার জন্য খারাপ। আমি বরাবরই ব্যারিস্টার রুমিন ফারহানার একজন বড় শুভাকাঙ্ক্ষী। নির্বাচনের সময় আমি ওনার পক্ষে ক্যাম্পেইনিং করেছিলাম যে এমন মানুষগুলো সংসদে থাকা চাই। তো রুমিন ফারহানা আপার সাথে আজকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা যে কাজটা করেছেন, এটা উচিত হয়নি। অভিযোগ হচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি আপনার স্বতন্ত্র সংসদ সদস্য এবং বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখেন, দিন শেষে ওইখানে জোটগত ইস্যুতে রুমিন ফারহানা দল থেকে মনোনয়ন পাওয়ার সুযোগ ছিল না, বাট তিনি তো সারাটা জীবন এই দলের রাজনীতি করেছেন। সো এত তাড়াতাড়ি যদি আপনি চোখ উল্টায় ফেলেন, সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। দর্শক, এই ঘটনায় স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণ ইস্যুতে বিএনপিকে সতর্ক বার্তা দিয়েছেন রুমিন ফারহানা। তার বক্তব্য, শহীদ মিনারে ফুল না দিয়ে চলে গিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে তার সমর্থকরা সরাইল উপজেলার শাহবাজপুরে সিলেট মহাসড়কে গাছের গুড়ি এবং বাঁশে অগ্নিসংযোগ করে মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অর্থাৎ রুমিন ফারহানার সমর্থকরা ক্ষেপে এই কর্মকাণ্ড করেছেন। তো কেন করলেন? তিনি বললেন যে নিয়ম অনুযায়ী আমি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে চাই। সে সময় বিএনপির কিছু নেতাকর্মী পূর্ব পরিকল্পিতভাবে সেখানে হামলা চালায়। দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। খুবই সঠিক কথা কিন্তু বলছেন। দেখেন, ক্ষমতা চিরস্থায়ী না, আওয়ামী লীগের পতন হবে এই কথা কেউই বিশ্বাস করে না। সবাই ভাবছিল যে আসমান থেকে কোনো গায়েবী মদত আসবে, অথবা শেখ হাসিনা যদি মারা যায় এর আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না। এটা বিএনপি কল্পনা করে না, কিন্তু ঘটনা কিন্তু ঘটছে। দেখেন, পাপ যখন গলা ভরে যায়, যেমনি হোক, মেটিকুলাস ডিজাইন হোক, জামাতের পরিকল্পনা হোক, আইএসআইএস এর নিয়ন্ত্রণ হোক, বাট আল্লাহর তরফ থেকে আপনার কাছ থেকে ক্ষমতা আল্লাহ উঠাই নিয়েছিল। এটা হচ্ছে দিন শেষে আমাদের তাত্ত্বিকভাবে যদি বিষয়টাকে বিশ্লেষণ করি। তো রুমিন ফারহানাও ঠিক একইভাবে বলছেন যে যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি সরকারের ভাবমূর্তিও ক্ষতিকর হবে। কথা কিন্তু সত্য। দেখেন, উচ্চ পর্যায় থেকে যে প্রতিকার নিচ্ছে না তা না। আমি গেল কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে, সেখানে পাল্টা পদক্ষেপ হিসেবে বিএনপির একদম কেন্দ্রীয় কমিটি থেকে আমরা দেখেছি পজিটিভ কিছু ভূমিকা নেওয়া হয়েছে। তবে সরকার মাত্র যেহেতু ক্ষমতায় আসছে, হয়তো পূর্ণ নিয়ন্ত্রণ নিতে একটা সময় লাগবে। কারণ কেউ দল করে দলের ভাবমূর্তি বাড়াইতে, কেউ দল করে ধানের শীষকে মানুষের কল্যাণের কাছে পৌঁছাইতে, আবার কেউ দল করে লুটপাট করতে, ধান্দাবাজি করতে। এটা আওয়ামী লীগের সময়ও ছিল। গণহারে সবচেয়ে খারাপ